নমস্কার শ্রোতাগণ, আমি রিকয়ন তোমাদের আবারও স্বাগত জানাচ্ছি টেলস অফ রিকয়নের একটি নতুন গল্পতে। আমাদের আজকের গল্প শ্রী শিবরাম চক্রবর্তীর লেখা গোল দিঘির ভূত। গল্পটি যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর চ্যানেলে বিভিন্ন ধরনের প্লেলিস্ট সাজানো আছে, সেগুলোকে অবশ্যই দেখে নিও। আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিও, যাতে তারাও আনন্দ উপভোগ করতে পারে। তো চলো আমাদের আজকের গল্প গোল দিঘির ভূত শুরু করা যাক। ভূতের কথা বলতে গেলে এক অদ্ভুত ঘটনার কথা আমার মনে পড়ে। বছর কয়েক আগের কথা। তখন সবে এক দৈনিক পত্রিকার আপিসে সাংবাদিকের কাজে ঢুকেছি। নামমাত্র কাজ, রবিবারের কাগজে একটুখানি লিখতে হয় ফি হপ্তায়। আমার একটা আলাদা স্তম্ভ ছিল, তাইতেই লিখতাম। লেখার কাজ এমন কিছু না, কিন্তু পড়ার কাজটাই ছিল ভারী। সপ্তাহে একবার ওই একটুখানি লেখার জন্য এত বেশি আমাকে পড়তে হতো, এত রকমের দৈনিক, সাপ্তাহিক আর সাময়িক পত্র ঘাঁটতে হতো যে বলবার না। ভূত না হলেও বলতে কি সেই একটা বিভীষিকা ছিল। এইরকম কাগজপত্র ঘাঁটবার কালে একদিন একটা খবর আমার চোখে পড়ল। দৈনিকটির প্রেরিত পত্রের স্তম্ভে একজনের একখানা চিঠি। চিঠিখানি স্তম্ভিত করবার মতোই। পত্রদাতা লিখেছেন, সম্পাদক মশাই, আমরা গোলদিঘি এলাকার বাসিন্দে। কিছুদিন থেকে ভূতের উপদ্রবে বড়ই উৎপীড়িত হচ্ছি। ব্যক্তিগতভাবে অশরীরী ভদ্রলোক তেমন কষ্টদায়ক না হলেও যখন তখন যেখানে সেখানে তার অবাঞ্ছনীয় আবির্ভাব আর অন্তর্ধানে এই অঞ্চলের সকলেই আমরা বিশেষ কাহিল হয়ে পড়েছি। ব্যাপারটা আমাদের প্রিহার পক্ষে খুব হিতকর নয়, এমনকি হার্টের পক্ষেও। হার্ট যদিও পিলের মতো এমন সহজে চমকাবার ছেলে না, কিন্তু তাহলেও ছেলের মতো ফেল করতে পারে তো। যাই হোক, আপনাদের বিশ্ব বিস্তৃত পত্রিকার সংখ্যাহীন পাঠক পাঠিকার কারো যদি এই ভৌতিক দুর্যোগের কোনো প্রতিকার জানা থাকে, যদি দয়া করে আপনার পত্রিকার মারফতে তিনি জানান, তাহলে আমরা অত্যন্ত ব্যথিত হব। ইতি ইত্যাদি। কলকাতার বুকের ওপর ভূত, একটু অভূতপূর্ব কাণ্ডই বই কি। এ কি কখনো সম্ভব হতে পারে? কি ভাবছেন মশাই অমন গালে হাত দিয়ে? আরেকজনের কথায় আমার চমক ভাঙল। এই কার্যালয়েরই আমার এক সহযোগী, আমার মতোই আরেকজন। এই ভূতত্ত্ব, আমি বললাম ভূতত্ত্ব নিয়েই ভাবছিলাম একটু। ও ভূতত্ত্ব, আজকের ভূমিকম্পের কথা বলছেন? জাপানের সমুদ্র কিনারের তিনটি শহর ধসে গেছে, কত ঘর বাড়ি গেছে, মরেছে যে কত হাজার, ইয়ত্তা নেই তার। বাস্তবিক এই ভূমিকম্পগুলো কেন যে হয় তার রহস্য আবিষ্কার করা। আগে সে ভূতত্ত্ব নয়, আমি ভাবছি ভূতত্ত্ব। বাধা দিয়ে বলতে গেলাম, হ্যাঁ একই কথা। ভূতত্ত্ব আর ভূমিকম্পের তত্ত্ব একই সূত্রে গাঁথা। একটার যদি আমরা কিনারা করতে পারি তা নয়, তা নিয়ে আমি মাথা ঘামাচ্ছি রে মশাই। আমি ভাবছি ভূত নিয়ে। ভূত আছে কিনা, ভূতের অস্তিত্ব নাস্তিত্ব, এই সব নিয়ে। যেমন মহৎ থেকে মহত্ব, আমসৎ থেকে আমসত্ব, তেমনি ভূত থেকে ভূতত্ব। ভূমিকম্পের সঙ্গে কোনোই সম্পর্ক নেই। ব্যাকরণ মতে আরো উদাহরণ মালা জোগাতে যাচ্ছিলাম, এমন সময় সম্পাদকের ঘর থেকে তলব এলো। স্যার ডেকেছিলেন? যেতেই সেই কাগজটার ভূতপূর্ব অংশটা তিনি পড়তে দিলেন। পড়ে দেখো। দেখেছি। আমাদের নিজস্ব সংবাদদাতা আসেননি আজ, কেন কে জানে। তুমি একবার যাও দেখি, গোলদিঘির এই ভুতুরে ব্যাপারটা সবিশেষে জেনে এসো তো। খবরটা কালকের কাগজে সবিস্তারে ছাপাতে পারলে বেশ চাঞ্চল্যকর হবে। কাগজ কাটবে খুব। আগে মাফ করবেন আমায়, ভূত আমি বিশ্বাস করি নে। আমি জানালাম, ভূতে আমার ভারী ভয়। বিশ্বাসই করো না তো ভয় কিসের আবার? অবাক হলেন সম্পাদক মশাই। আগে সেই জন্যই তো ওদের মোটেই বিশ্বাস নেই। ভূত ভারী ভয়ঙ্কর জীব। আহা, তোমাকে কি ভূতের সঙ্গে মুলাকাত করতে বলেছি? অমূলক ভয় তোমার। আরে তাদের কি পাত্তা মেলে? যাদের বাড়ি উপদ্রব হচ্ছে সেখানে যাবে, পত্রদাতার সঙ্গে দেখা করবে, করে বিস্তারিত সব জেনে ফলাও করে লিখে আনবে। কাজ তো এই। কিন্তু পত্রদাতার ঠিকানা তো কাগজে দেয়নি। দেখুন, আমি দেখালাম, চিঠিতে লেখা নেই তো। আসল চিঠিতে আলবাত ছিল,
নইলে এ চিঠি ছাপতো না। কিন্তু সে ঠিকানা তো ওই কাগজের দপ্তর থেকে জানা চলে না, তাহলে যে ব্যাপারটা ওরা টের পেয়ে যাবে। আমরা যা করতে যাচ্ছি মালুম পেয়ে নিজেরাই করে বসবে আগে, সব মাটি হবে। তাহলে তাহলে আমার প্রতিধ্বনি হয়, দেখো একটুখানি জায়গা তো গোলদিঘি, অঞ্চলটায় ঘোরোগে, বুঝলে? যাকে দেখবে একটু ভীত ভাবিত সন্ত্রস্ত পাকড়াবে অমনি। মুশড়ে পড়া কি মৃয়মান কেউ যদি তোমার নজরে পড়ে, ছেড়ো না তাকে। যদি কাউকে দেখো খুব বিচলিত, বুঝবে সেই তোমার পত্রদাতা, কিংবা ওই পত্রদাতার মতোই অপর কেউ, ভূতের উৎপাতে প্রপীড়িত। বুঝেছ? আলাপ করে ভাব জমিয়ে আসল কথা আদায় করবে তার কাছ থেকে। এমন কি শক্ত কাজ? হ্যাঁ, তিনি তো আমায় চাঙ্গা করতে চাইলেন, কিন্তু আমার প্রাণ ঠান্ডা হয়ে এলো। নিজস্ব সংবাদদাতার পরসৈন্য প্রদীপিকার ঠেলতে, বিশেষত যার পেছনে এত ঠেলা, মোটেই আমার ভালো লাগে না। তাছাড়া ভূতের ব্যাপারে উৎসাহ, ওই এক কথায় ভূতসাহ চিরকালই আমার কম। ভূতত্বে আগ্রহ কোনোদিনই আমার নেই। ভূতের ত্রিসীমানায় আমি বিরল। আনাচে কানাচে ভূতের গন্ধ পেলেই আমার ভোঁ দৌড়। আমি কি পারবো? তবু আমি গাঁই গুঁই করি। পারবে হে পারবে, তুমি তুখোর ছেলে, তাই তো তোমাকেই এই গুরুভার চাপাচ্ছি। আগে আমার দ্বারা এই দুঃসাধ্য হবে হে হবে। অবশ্যই চালাক তুমি তেমন নও, কিন্তু তা না হলেও তোমার লাক আছে। তোমার ভাষাতেই বললাম কথাটা, তোমার ভাষা সহজে তুমি বুঝতে পারবে। সাদা বাংলায় কথাটা এই, এধারে ওধারে একটু ঘুরে ফিরে দেখবে চোখ কান খোলা রেখে। চাই কি দৈবক্রমে একটু চেষ্টা করতে না করতেই হয়তো তোমার সঙ্গে লোকটার দেখা হয়ে যেতে পারে। এই নাও। এই বলে তিনি পকেট হাতড়াতে লাগলেন, তার নিজের হাতড়ে টাতড়ে খুচরো খাচরায় যা মিলল আমার হাতে সমর্পণ করলেন। এই নাও, 2-2.5 হবে। কাজটা সারার পর কফি হাউসে গিয়ে, ওই গোলদিঘির কাছেই তো কফি হাউস, কফি টফি যা হয় খেয়েও প্রাণ ভরে, বুঝলে? এতক্ষণে কাজটাই আমার গা লাগে, যে আগে বলে বেরিয়ে পড়ি। বউ বাজার থেকে একেবারে বইয়ের বাজারে, কলেজ স্কোয়ারেই শটান। অলি গলি ধরে ড্যাং ড্যাং করে তো পৌঁছালাম গোলদিঘি। দিঘিটার চার কোনায় 2 চক্কর মারা যাক একবার, দেখি কাউকে ভীত ভাবিত, বিচলিত কি বিড়ম্বিত দেখা যায় কিনা। বিকেল থেকেই মেঘলা লেগেছিল আজ, এখন আবার টিপ টিপ করে বৃষ্টি পড়তে লাগলো। সন্ধে উতরে গেছে কখন। গোলদিঘির গ্যাস বাতিগুলো টিম টিম করে জ্বলছে, আর আমি চক্কর মারছি তখনও গোলদিঘির চক্রান্তে। এক একটা করে বাদামের খোলা ভাঙছি, গালে ফেলছি, আর ভালো করে তাকাচ্ছি। না, বাদামের দিকে নয়, লোকগুলোর দিকে। কাউকে যদি আমার সম্মুখে ভূতগ্রস্ত দেখতে পাই। কিন্তু দেখব কি, ভালো করে দেখতে না দেখতেই গোলদিঘি ফাঁকা হয়ে গেল। জলটাও একটু জোরে এলো, আবার টিপ টিপ থেকে টপ টপ শুরু করলো। এতক্ষণ যারা ঘুরপাক খাচ্ছিল এখানে, দেখতে দেখতে গেল কোথায়? জলের সঙ্গে হাওয়া হয়ে গেল নাকি? হ্যাঁ, ভূত নয় তো এরা সব। আমার গা ছমছম করে। ভদ্রলোক বলেছিলেন কাজ সারা হলে কফি হাউসে যেতে। 2.5 টাকা পকেটে নিয়ে আগেই আমি সেদিকে পা বাড়ালাম। যদি সেখানেই সম্পাদক কথিত সেই সম্প্রতি কফি তো ভদ্রলোকের পাত্তা মেলে আমার। কফি হাউসও ফাঁকা, বাদলার ধাক্কা এখানেও লেগেছে। এই বর্ষায় যে যার ঘরে বসে চা খেয়ে চাঙ্গা হচ্ছে, কফি হাউসে হানা দেবার গরজ বোধ করেনি। বসলাম গিয়ে ক্যাফের এক কোণে। আর একজন মাত্র ছিল সেই টেবিলে, হাফ শার্ট গায়ে, আধা বয়সী ভদ্রলোক। লোকটিকে কেমন যেন মুহ্যমান মনে হলো ইনি যেন ভূত টুত দেখেছেন, অন্তত সেই রকমই মুখের ভাবখানা। তার কাছেই বসলাম। বয়ে আসতেই 1 পেয়ালা গরম কফি আর 1 প্লেট পটেটো চিপসের হুকুম দিয়েছি। হঠাৎ কি বিশ্রী বাদলা করলো বলুন তো। ভদ্রলোকের সাথে ভাব জমাবার চেষ্টা করি। সত্যি ভারী বিচ্ছিরি বাদলা করেছে। ভদ্রলোক সায় দিলেন। এরকম আবহাওয়ায় ছানাচুরার ভূতের গল্প বেশ জমে, কি বলেন? কায়দা করে লোকটাকে পথে আনবার প্রয়াস পাই। ভূতের গল্প? ভূতের আবার গল্প কি? ওর তেমন উৎসাহ দেখা যায় না। কফি আর চিপস এসে পড়লো আমার। চিপসের পাত্রটা এগিয়ে দিলাম ওর দিকে, যদি পটেটো দিয়ে পটানো যায় একটু।
চিপস উনি ছুলেন না, বয়কে বললেন আইসক্রিম আনতে। আইসক্রিমও এসে গেল দেখতে দেখতে। বলছি, আপনি তো এই গোলদিঘির এলাকারই লোক, তাই না? এই অঞ্চলে আছেন অনেকদিন, প্রবীণ ব্যক্তি, দেখেছেন শুনেছেন অনেক। ভূত অদ্ভুত অনেক কিছুই আপনার চোখে পড়েছে, নয় কি? ভূত? গোলদিঘিতে ভূত? না মশাই, ভূত টুত কিছু নেই এখানে, সাজ জমবে না। ভদ্রলোক আরেক পাত্র আইসক্রিমের হুকুম দিলেন। আইসক্রিম খেতে পারে বটে লোকটা, এমন ক্রিমখোর জীবনে আমি দেখিনি। ক্রিমি হয়ে না মারা যায় চেষ্টায়। আমি এক এক চুমুক কফি খাই, আর উনি গেলাসের পর গেলাস গেলেন। প্রায় 17 গেলাস আইসক্রিম সারলেন ভদ্রলোক। ততক্ষণে আমি মাত্র 3 পেয়ালা কফি টানতে পেরেছি, আর প্লেট 2 আলু ভাজা, ব্যাস। কিন্তু এতক্ষণ ধরে এত চেষ্টা করেও এক টুকরো ভূতের খবর ওর মুখ থেকে খসাতে পারলাম না। ওকে ভূতসাহিত করার সমস্ত অধ্যাবসায় আমার ব্যর্থ হলো। যতই আমি ভূতের কথা পারতে যাই, ততই উনি ঘাড় নাড়তে থাকেন। না 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 না, গোলদিঘিতে ভূত থাকে? এত গোলমালের মধ্যে ভূত কখনো তিষ্ঠতে পারে কলকাতায়? ভূত টুত যা ছিল এখানে সব ইহলোক প্রাপ্ত হয়েছে, মরে মানুষ হয়ে গেছে সব কবে। 17 গিলাস আইসক্রিম সাবার হলো, কিন্তু ভূ শব্দটি ওর মুখ থেকে বার করা গেল না। অগত্যা উঠতে হলো আমায়। কফি হাউসের মায়া কাটাতে হলো অবশেষে। ক্যাফের দরজা বন্ধ হওয়ার সময় হয়েছিল। উঠে কাউন্টারে দাম দিতে গেলাম, কিন্তু বিল দেখে তো আমার চক্ষু চড়ক। 15 টাকার বিল। 15 টাকা কেন? আমি তো মোটে 3 পেয়ালা কফি আর 2 প্লেট চিপস খেয়েছি, তারও জন্য 15 টাকা? প্রবল কণ্ঠে আমি প্রতিবাদ করি। আর 17 গ্লাস আইসক্রিম সেটা খেলো কে? কফি হাউসের কর্মদাতা সুজন। আরে সে তো আর একজন, জানাই আমি। আমরা কি কানা? ঘাস বেচতে বসেছি, চালাকি পেয়েছেন নাকি? আপনার টেবিলে আপনি ছাড়া আর অন্য কোনো লোক ছিল না? কেন? ওই আঙুল দিয়ে দেখাতে গিয়ে দেখি উনি নেই, উঠে গেছেন কখন। কিন্তু এর মধ্যে সরে পড়লেন কোথায়? ব্যাপারটা আমার ভালো ঠেকলো না। আমি বললাম, দেখুন মশাই, এইসব রসিকতা আমার ভালো লাগে না। পকেটে সম্বল আমার মোটে 2.5 টাকা, সেই আন্দাজে আমি খেয়েছি। 15 টাকা আমি পাবো কোথায়? আমাকে বেঁধে রাখলেও এত টাকা দিয়ে খালাস করতে আসবে না কেউ। তাহলে তো পুলিশ ডাকতে হয়, বেওয়ারিশ মাল থানায় জমা দেয়াই দস্তুর। ইঙ্গিতের অপেক্ষায় ছিল শুধু। তার কথা খুঁজতে না খুঁজতেই বেয়ারাটা কোত্থেকে এক পাহারাওয়ালা এনে খাড়া করেছে। যদ্দূর বেয়ারা কাজ হতে হয়। ব্যাপারটা আমি আরো পরিষ্কার করে বোঝাতে যাচ্ছি, পাহারাওয়ালাটা আমায় বাধা দিল। চলিয়ে থানা মে। থানা মে? थाना में क्या जाबो? क्या किया? कॉफी खाया, उसको दाम दिया, चुप गया, फिर थाना में काहे? আরে আরে, কিন্তু কে শোনে? পাহারাওয়ালাটা আমার ঘাড় পাকড়ালো, টেনে নিয়ে চললো আমায়। এমন সময় দেখি সেই ভদ্রলোক এগিয়ে আসছেন মাল কোচা মেরে, আমাকে সাহায্য করতেই এতক্ষণে। ও হরি, কিন্তু আমাকে না, পাহারাওয়ালাকেই। আমার গলদেশ ধরেছিল, তিনি এসে আমার তলদেশ ধরলেন। দুজনে মিলে চ্যাংদোলা করে সিঁড়ি দিয়ে নামাতে লাগলেন আমাকে। তুম লোক ক্যা করতা বলতো? হামকো পা ছেড়ে দাও। থানা মে কি আমি নিজে হেঁটে যেতে জানি নে? হ্যাঁ, ওরে বাপরে। আপত্তির সুরে আমি বলি, রাষ্ট্র বাংলায় জগা খিচুড়ি বানিয়ে একাকার করি। तुम्हारा पैर पकड़ा कौन है? हम तो गर्दन लिया, दूसरा तो कोई है नहीं। পাহারাওয়ালার আওয়াজ কানে আসে, কিন্তু ততক্ষণে আমি মূর্ছিত হয়ে পড়েছি।